ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষা খুব সামনেই রয়েছে। তো আজকে আমরা জিকে জিএস এর পার্ট থেকে আবারও টপ 50 কোশ্চেন করব। এটা আমাদের পার্ট 3 হবে। যারা পার্ট 1 এবং পার্ট 2 এখনো দেখোনি তাদেরকে বলবো স্ক্রল করে নিচে চলে যাও, পার্ট 1 এবং পার্ট 2 করা আছে, সেই ভিডিও দুটো দেখে নাও। আজকের যে কোশ্চেনগুলো করাবো সেগুলো একটু আপডেট, একটু মডারেট লেভেল হবে। আগের দুটো পার্ট ছিল একটু সোজা লেভেলের কোশ্চেন, তো আজকের কোশ্চেনগুলো একটু মডারেট লেভেলের করেছি যাতে কঠিন কোশ্চেন আসলেও তোমরা অ্যান্সার করতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখে নাও। বস্তুর গতির পরিবর্তনের কারণ কি? কোনো বস্তুর গতির পরিবর্তন হয় কেন? সে স্থির অবস্থা থাকলে গতিশীল হয়, বা গতিশীল থাকলে স্থির হয়, বা তার বেগ কমে যায়, এর কারণ কি হয়? এর কারণ দেখো অপশন বি দেওয়া আছে, বল। বলের কারণের জন্য হয়। মনে করো গাড়িটা স্থির অবস্থায় রয়েছে, তুমি তাকে যখন বল দেবে ও দেখবে গতিশীল হবে বা গতিশীল হওয়ার চেষ্টা করবে। তাহলে এই বলটাই হচ্ছে বস্তুর গতির পরিবর্তনের কারণ। অপশন বি মনে রাখবে। নেক্সট প্রশ্ন বলেছে, জলে লবণ মেশালে এটি কি ধরনের পরিবর্তন? তুমি জলের মধ্যে লবণ মেশালে এটা একটা দ্রবণ তৈরি হলো, তাই যে পরিবর্তনটা হলো, ও টেস্ট বদলে গেল, এটা কীরকম পরিবর্তন? এটা কি রাসায়নিক পরিবর্তন, ভৌত পরিবর্তন, নাকি জৈব পরিবর্তন, নাকি নিউক্লিয়ার পরিবর্তন? দেখো এই জলের মধ্যে লবণটাকে আবার আলাদাও করা যাবে, মানে আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে। যে পরিবর্তনে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় বস্তুকে, তাকে আমরা বলি ভৌত পরিবর্তন। কি পরিবর্তন বাবা? ভৌত পরিবর্তন। আর যে পরিবর্তনে বস্তুকে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না, তাকে বলি আমরা রাসায়নিক পরিবর্তন। তাহলে অপশন বি আমাদের এখানে সঠিক উত্তর হয়ে গেল। পরের প্রশ্ন, উদ্ভিদের সবুজ রঙের কারণ কি? উদ্ভিদের রং আমরা সবুজ হয় দেখি, পাতার রং, কাণ্ডের রং সবুজ হয়, তার কারণ তোমরা সবাই জানো, ক্লোরোফিল। এই ক্লোরোফিল থাকার জন্য উদ্ভিদের রং সবুজ হচ্ছে, এবং এই ক্লোরোফিলের সাহায্যে উদ্ভিদরা সালোক সংশ্লেষ করছে, এবং সালোক সংশ্লেষের মাধ্যমে তারা কি করে? খাদ্য কিন্তু তৈরি করছে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদরা খাদ্য তৈরি করে। স্যার এই ক্লোরোফিলটা একটা রঞ্জক পদার্থ। এই রঞ্জক পদার্থ কার মধ্যে থাকে, কোন কোষীয় অঙ্গাণুর মধ্যে থাকে যদি জিজ্ঞেস করে, তাহলে বলবে প্লাস্টিড বলে একটা কোষীয় অঙ্গাণু আছে। প্লাস্টিডের মধ্যে পাওয়া যাচ্ছে ক্লোরোপ্লাস্টিড। প্লাস্টিডের ভাগ আছে ক্লোরো, ক্রোমো এবং লিউকো। তার মধ্যে ক্লোরোপ্লাস্টিড হচ্ছে সবুজ রঙের হয়। এই ক্লোরোপ্লাস্টিডের মধ্যে কি পাওয়া যাচ্ছে না? ক্লোরোফিল রঞ্জক পাওয়া যাচ্ছে। স্যার ক্রোমোপ্লাস্টিড কি করে? ক্রোমোপ্লাস্টিড হচ্ছে রঙিন হয়, উদ্ভিদদের ফুলের রং, ফলের রং তৈরি করতে সাহায্য করে। আর লিউকোপ্লাস্টিড বর্ণহীন হয়। পরের প্রশ্নে চলে এসো। স্যার উদ্ভিদদের জল পরিবহন করে কোন কলা? উদ্ভিদদের জল পরিবহন করছে, মূল থেকে জলকে পাতায় পৌঁছচ্ছে কে? না, জাইলেম। নাম থেকে বুঝতে পারছো, জাইলেম জল পরিবহন করছে। এবং যদি জিজ্ঞেস করে উদ্ভিদদের ঊর্ধ্বমুখী পরিবহন করছে কে, ঘুরিয়ে কোশ্চেন করতে পারে, ঊর্ধ্বমুখী সংবহন বা ঊর্ধ্বমুখী পরিবহনে কোন কলা সাহায্য করে? বলবে জাইলেম। আর ফ্লোয়েম কি করছে? ফ্লোয়েম হচ্ছে ফুড বা খাদ্যকে সরবরাহ করছে। পাতায় তৈরি হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য, সেই খাদ্যকে সারা শরীরে ছড়িয়ে দিচ্ছে ফ্লোয়েম কলা। এর সাহায্যে নিম্নমুখী সংবহন ঘটছে ফ্লোয়েম কলার মাধ্যমে, আর ঊর্ধ্বমুখী সংবহন ঘটছে জাইলেম কলার মাধ্যমে। মনে রাখবে। পরের প্রশ্ন, স্যার মানুষের রক্তের গ্রুপ নির্ধারণ করেছেন কোন বিজ্ঞানী? মানুষের যে রক্তের গ্রুপ, বিভিন্ন রক্তের গ্রুপ আমরা দেখতে পাই, এ পজিটিভ, বি পজিটিভ, এ নেগেটিভ, এ বি পজিটিভ, এরকমভাবে রক্তের গ্রুপ আমরা দেখতে পাই। সেই রক্তের গ্রুপ যিনি নির্ধারণ করেছেন তার নাম হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল। স্যার লুই পাস্তুর কি করেছে? লুই পাস্তুরকে অণুজীববিদ্যার জনক বলা হয়। লুই পাস্তুরকে অণুজীববিদ্যার জনক বলা হচ্ছে, তার সঙ্গে তিনি জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছিলেন, এটাও মনে রাখবে। স্যার ডারউইনকে কি বলা হয়? ডারউইনকে বলা হচ্ছে অভিব্যক্তির জনক। অভিব্যক্তির জনক যদি পরীক্ষায় জিজ্ঞেস করে তাহলে বলবে চার্লস ডারউইন অভিব্যক্তির জনক। এনার লেখা একটা বই আছে, পরীক্ষা অনেকবার দিয়েছে। চার্লস ডারউইনের লেখা বইয়ের নাম দ্য অরিজিন অফ স্পিসিস। মনে রাখবে, দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। পুরোটা নাম মনে রাখলে এইটুকুনি মনে রাখবে, দ্য অরিজিন অফ স্পিসিস, অপশানে পেয়ে যাবে। স্যার নিউটন কি করেছেন? নিউটন মাধ্যাকর্ষণ সূত্র দিয়েছেন, নিউটনের গতিসূত্র রয়েছে। নিউটন কি না করেনি? তো নিউটনকে নিয়ে বলার কিছু নেই, তো পড়ে রাখবে চারটে অপশন সম্পর্কেই। পরের প্রশ্নে চলে এসো। স্যার মানুষের রক্তের গ্রুপ কত প্রকারের হয়? এই যে মানুষের রক্তের গ্রুপ আবিষ্কার করলেন কার্ল ল্যান্ডস্টেইনার, তিনি মানুষের এই রক্তের গ্রুপকে প্রথমে 4 ভাগে ভাগ করেছিলেন, এ, বি, এ বি এবং ও। পরে কি হলো? পরে তিনি দেখলেন এর মধ্যে আরেকটা ফ্যাক্টর আছে, আরএইচ ফ্যাক্টর। আরএইচ ফ্যাক্টরের উপর ভিত্তি করে তিনি এটাকে আলাদা করে দিলেন, এ পজিটিভ করলেন, আবার এ নেগেটিভ করলেন, বি পজিটিভ করলেন, বি নেগেটিভ করলেন, এ বি পজিটিভ করলেন, এ বি নেগেটিভ করলেন, ও পজিটিভ করলেন, ও নেগেটিভ করলেন। এরকমভাবে তিনি ভাগ করলেন। তাহলে প্রথমে এখানে দেখো 4টে ভাগ ছিল, পরে এটা 8টা হয়ে গেল। তো অপশানে তো 8টা নেই, তাহলে প্রথমেরটা জানতে চেয়েছে, তো 4 ভাগ এখানে লিখে দেবে। অপশান আমাদের সি সঠিক উত্তর। কিন্তু অ্যাকচুয়ালি বর্তমানে আমাদের 8 রকমের রক্ত পাওয়া যায়, পজিটিভ নেগেটিভ করে। মনে রাখবে। নেক্সট প্রশ্ন,
স্যার গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী প্রধান গ্যাসের নাম কি? গ্রিনহাউস এফেক্ট তৈরি করার জন্য দায়ী যে প্রধান গ্যাস তার নাম কার্বন ডাই অক্সাইড। প্রায় 50%, ছবির মধ্যে দেখতে পাচ্ছ 50% এর বেশি কার্বন ডাই অক্সাইড গ্রিনহাউস এফেক্ট তৈরি করছে। এবং তারপরে আমাদের কি করে, তারপরে হচ্ছে মিথেন। কার্বন ডাই অক্সাইডের সিম্বল হচ্ছে CO2, মিথেন হচ্ছে তোমার CH4। মিথেন মোটামুটি 18%-এর মতো দায়ী আমাদের গ্রিন হাউস এফেক্ট তৈরি করার জন্য। পড়ে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। স্যার সোডিয়াম একটি কি? সোডিয়াম একটি কিরকম পদার্থ? এটা অধাতু, এটা উপধাতু, একটা ক্ষার ধাতু নাকি নিষ্ক্রিয় মৌল? দেখো সোডিয়ামকে আমরা বলি ক্ষার ধাতু, ক্ষার ধাতু বলি। দেখো যদি তুমি পিরিয়ডিক টেবিল পড়ে থাকো, পিরিয়ডিক টেবিল দেখবে, পর্যায় সারণী দেখবে, এই পর্যায় সারণীর 1 নম্বর শ্রেণীর যে মৌল, পর্যায় সারণীর মধ্যে 1 নম্বর শ্রেণীর যে মৌল, তার মধ্যে রয়েছে আমাদের সোডিয়াম। কি কি আছে স্যার 1 নম্বরের মধ্যে? লিথিয়াম আছে, এলআই মানে লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, রুবিডিয়াম আছে, সিজিয়াম আছে, আর ফ্রান্সিয়াম আছে। আমি এর প্রত্যেকের সংকেতগুলো লিখলাম। তো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম, এদেরকে ক্ষার ধাতু বলা হয়। তার কারণ এরা হচ্ছে তীব্র ক্ষারীয় প্রকৃতির মৌল, 1 নম্বর শ্রেণীতে অবস্থান করছে। এদের বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1, বাইরের কক্ষে ইলেকট্রন একটা আছে, তাই এদের যোজ্যতা কিন্তু 1 হয়। এই জিনিসগুলো একটুখানি পড়ে রাখবে, পরীক্ষায় তোমার দিতে পারে। তাহলে ক্ষারীয় মৃত্তিকা ক্ষার ধাতু আমরা পেয়ে গেলাম, যে 1 নম্বর শ্রেণীর মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয়। এখানে লেখা আছে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম। এরা তীব্র ক্ষারীয় প্রকৃতির হয় এবং এদের যোজ্যতা 1 হয়। তার কারণ এদের বাইরের কক্ষে বাবা একটা ইলেকট্রন পাওয়া যাচ্ছে, এই জন্য তীব্র ক্ষারীয় প্রকৃতির হচ্ছে। এবং আরেকটা জিনিস মনে রাখবে, এরা হচ্ছে তীব্র ধনাত্মক, তড়িৎ ধনাত্মক, মানে ক্যাটায়ন তৈরি করে। এরা হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক, এরা হচ্ছে ক্যাটায়ন তৈরি করছে, এটাও তোমরা মনে রাখবে। দেখো যারা এই সমস্ত কনসেপ্ট জানো না, মনে হচ্ছে স্যার ক্ষার ধাতু কি, ক্ষারীয় মৃত্তিকা ধাতু কি, হ্যালোজেন মৌল কি, পড়তে হবে ভাই, ঠিক আছে? এগুলোর জন্য কনসেপ্ট পড়তে হবে। যদি তোমার কনসেপ্ট এখনও কমজোরি থাকে, সামনে তুমি ভাবছো যে স্যার আমরা অন্য পরীক্ষা দেবো, এসএসসির পরীক্ষাও দিতে চাই, CGL CHSL MTS, বা তোমরা ALPর পরীক্ষা দিতে চাও, বা তোমরা NTPCর পরীক্ষা দিতে চাও, বা তোমরা গ্রুপ ডির পরীক্ষা দিতে চাও, টেকনিশিয়ানের পরীক্ষা দিতে চাও, বা পিএসসির অন্য পরীক্ষা দিতে চাও, তাহলে কিন্তু কনসেপ্ট পড়তে হবে। কারণ আজকালকার দিনে কনসেপ্ট ছাড়া ভাই কোনো গতি নেই। তো গতির জন্য তোমাকে কনসেপ্ট পড়তে হবে, চাকরি পাওয়ার জন্য কনসেপ্ট পড়তে হবে। আর যদি আমাদের কাছ থেকে কনসেপ্ট পড়তে চাও, স্যার আপনার কাছ থেকে সায়েন্স পড়তে চাই, বা এখান থেকে ম্যাথ পড়তে চাই, রিজনিং পড়তে চাই, তাহলে তোমাকে ইওর স্টাডি অ্যাপের মধ্যে যুক্ত হতে হবে। আমাদের 6.0 ব্যাচ সবেমাত্র লঞ্চ হয়েছে, 1 মাস 1.5 মাস হয়েছে। তো এখানে তুমি যুক্ত হতে পারো, বিভিন্ন আমাদের এখানে কোর্স আছে। তুমি রেলের জন্য রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ পেয়ে যাবে, এসএসসির জন্য এসএসসি ফাউন্ডেশন, পুলিশের জন্য পুলিশ ফাউন্ডেশন, বা সাবজেক্ট ওয়াইজ যদি পড়তে চাও, যেমন সায়েন্স পড়তে চাইলে তুমি আমার কাছ থেকে পড়তে পারবে, বা ম্যাথ পড়লে তুমি সুজন স্যারের কাছ থেকে পড়তে পারবে। তুমি সাবজেক্ট ওয়াইজ ব্যাচও কিন্তু নিতে পারো। এখান থেকে পড়াশোনা করলে তোমাকে এইটুকুনি গ্যারান্টি দিয়ে বলছি যে আমার কাছ থেকে সায়েন্স পড়লে তোমার সায়েন্সের একেবারে ভিত পোক্ত হয়ে যাবে। সায়েন্সে যাই প্রশ্ন দিক, সেটা কনসেপচুয়াল হোক, সেটা তোমার মডারেট লেভেল হোক, সেটা তোমার একেবারে লো লেভেলের কোশ্চেন হোক, সবার অ্যান্সার করতে পারবে। তার কারণ আমি কনসেপ্ট ধরে ধরে পড়াই। কনসেপ্ট পড়লে পরে তুমি যে কোনো প্রশ্নের ভাই উত্তর দিতে পারবে। তো এগুলোর জন্য তোমাকে যুক্ত হতে হবে আমাদের ইওর স্টাডি অ্যাপের মধ্যে। আর কি কি এখানে তুমি ফেসিলিটি পাবে দেখে নাও। ছোটোবেলার ঘাটতি পূরণ করতে পারবে, একেবারে বেসিক থেকে পড়ানো হয়, এবং তারপরে তোমাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া হয়। একদম নয় যে শুধু বেসিকই পড়ানো হবে, তারপর তোমাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া হবে। কেউ যদি পড়াশোনা করে, বন্ধুবান্ধবকে জিজ্ঞেস করবে যে আমরা কেমনভাবে পড়াই। আপডেটেড কন্টেন্ট পেয়ে যাবে, এই এক্সামগুলো তুমি কভার করতে পারবে। সায়েন্স পড়লে পরে সায়েন্সের যত অল ইন্ডিয়া জুড়ে যত এমসিকিউ লেভেলের পরীক্ষা আছে সব কভার হয়ে যাবে। কনসেপ্ট ট্রিক্সের মাধ্যমে তোমাকে পড়ানো হবে, এবং লাইভ ক্লাস তুমি করতে পারবে। তার সঙ্গে সঙ্গে তুমি এখানে রেকর্ডেড ক্লাসও পেয়ে যাবে। রেকর্ডেড ক্লাসগুলো তুমি পরে দেখতে পারবে, কোনো অসুবিধা নেই। প্রাইভেট ডাউট সলভ একজন টিচার পেয়ে যাবে, যে তোমার পার্সোনাল প্রবলেম 24 ঘন্টার মধ্যে কিন্তু সলভ করে দেবে। তো এইসব পেতে গেলে তোমাকে ইওর স্টাডি অ্যাপকে ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে, বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে। আরও বিস্তারিত জানতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কল করে নেবে। চলে এসো পরের প্রশ্ন। স্যার ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? বিভিন্ন মাপক যন্ত্র কিন্তু ভালো করে পড়ে যাবে। ভূমিকম্প মাপার যন্ত্র, এখানে হবে ভূমিকম্পের তীব্রতা। তাহলে তীব্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। স্যার ব্যারোমিটার দিয়ে কী করা হয়? ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপা হয়। মনে রাখবে, ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপা হচ্ছে। স্যার থার্মোমিটার দিয়ে কী করা হচ্ছে? উষ্ণতা মাপা হচ্ছে। উষ্ণতা মাপা যন্ত্র হচ্ছে থার্মোমিটার। স্যার অ্যানিমোমিটার দিয়ে কী করা হচ্ছে? কমেন্ট বক্সের মধ্যে তুমি আমাকে বলবে, কমেন্ট বক্সের মধ্যে তুমি আমাকে বলবে অ্যানিমোমিটার দিয়ে কী করা হচ্ছে। চলে এসো পরের প্রশ্ন। স্যার ধাতু কি হয়? তাপের অপরিবাহী বা কুপরিবাহী, দুর্বল পরিবাহী, সুপরিবাহী, নাকি নিরপেক্ষ? কি হবে? দেখো ধাতুগুলো সবসময় তাপের সুপরিবাহী হয়, তড়িতের সুপরিবাহী হয়। ধাতু তাপের সুপরিবাহী, তড়িতের সুপরিবাহী।
দুটোরই সুপরিবাহী হচ্ছে ধাতু। কিন্তু পরীক্ষায় কোশ্চেন তোমাকে দেবে যে কোন অধাতু তাপের সুপরিবাহী। তখন তোমাকে বলতে হবে দুটো অধাতু আছে, একটা গ্রাফাইট যে তাপের পরিবহন করতে পারে, আর একটা আছে হীরক বা হিরে আমরা নাম দিয়ে দিই। এই দুটো হচ্ছে তাপের সুপরিবাহী। আর যদি বলে তাপ প্লাস তড়িৎ দুটোরই সুপরিবাহী কোন অধাতু, তাহলে তখন তুমি বলবে শুধুমাত্র গ্রাফাইট হচ্ছে তাপেরও প্লাস তড়িতেরও দুটোরই সুপরিবাহী হচ্ছে গ্রাফাইট। নেক্সট প্রশ্ন চলে এসো। স্যার লাল গ্রহ নামে পরিচিত কোনটি? লাল গ্রহ কাকে বলা হয়? সবাই জানো তোমরা মার্স বা মঙ্গলকে লাল গ্রহ বলা হয়। পৃথিবীকে কি বলা হয়? নীল গ্রহ বলা হয়। পৃথিবীকে নীল গ্রহ। এই সমস্ত ম্যাডাম তোমাদের পড়িয়েছেন, দেখে নেবে একবার। চলে এসো পরের কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা, সবচেয়ে বড় গ্রহের নাম কি? আমাদের বর্তমানে সৌরজগতের মধ্যে সবচেয়ে বড় গ্রহের নাম কমেন্ট বক্সের মধ্যে লিখবে। চলো, ওজোন স্তর রক্ষা করে কে? আমাদের পৃথিবীর ওপরে বিভিন্ন স্তর আছে, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর পাওয়া যায়, যেমন ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এগুলো পাওয়া যায়। তো এই যে আমাদের দ্বিতীয় স্তর আছে, প্রথমে ট্রোপোস্ফিয়ার, তারপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ওজোন স্তর আছে। এই ওজোন গ্যাসটা কি করে? এই ওজোন একটা লেয়ার আছে, এটা অতিবেগুনি রশ্মি ইউভি রেকে আটকে দেয়। সূর্য থেকে বিভিন্ন রশ্মি আসে, তার মধ্যে ইউভি রশ্মি হচ্ছে ক্ষতিকারক। এই ক্ষতিকারক রশ্মিকে আটকে দিচ্ছে ওজোন স্তর। তাহলে অপশান বি আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, চুম্বকের দুটি মেরু কি কি? জলের দরে ফলের রসের মতো প্রশ্ন স্যার। চুম্বকের দুটো মেরু হচ্ছে এন পোল, এস পোল। এন মানে নর্থ আর এস মানে হচ্ছে সাউথ, উত্তর এবং দক্ষিণ মেরু দুটো পাওয়া যাচ্ছে। এবং তুমি চুম্বকে ঝুলিয়ে রেখে দিলে সে সবসময় উত্তর দক্ষিণ মুখ করে থাকবে। তুমি পূর্ব পশ্চিম করে দাও, ও আবার উত্তর দক্ষিণ মুখ করে থাকবে। এটাকে বলা হয় চুম্বকের দিক নির্দেশক ধর্ম। এই ধর্মকে কাজে লাগিয়ে নাবিকেরা, আগেকার দিনে প্লাস এখনকারও নাবিকেরা কি করা হতো? নাবিকেরা হচ্ছে এই চুম্বককে নিয়ে যেত, সূচি চুম্বককে কাজে লাগাতো। নৌ কম্পাসের মধ্যে নাবিকরা কি করতো? এই চুম্বককে ইউজ করে উত্তর দক্ষিণ এই সমস্ত দিককে তারা নির্বাচন করতো। ক্লিয়ার? এবং মনে রাখবেন একটা জিনিস এখানে, যে চুম্বকের একদিকে মনে করো সাউথ পোল, একদিকে নর্থ পোল রয়েছে। এই দুই দিকে চুম্বকের আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি হয়। এবং ঠিক মাঝখানে চুম্বকের কিন্তু না আকর্ষণ ক্ষমতা আছে না বিকর্ষণ ক্ষমতা আছে। এই অঞ্চলকে বলা হয় নিউট্রাল রিজিয়ান, বাংলায় বলে উদাসীন বিন্দু। কি বলা হয়? উদাসীন বিন্দু বলা হয়। এটা পড়ে রাখবে। চলে এসো পরের পয়েন্টে। স্যার পরমাণুর কেন্দ্রকে কি বলা হয়? পরমাণু, আমরা জানি পরমাণুর কেন্দ্রকের মধ্যে কি আছে? প্রোটন আছে আর নিউট্রন আছে, তাই তো? প্রোটন প্লাস নিউট্রন মিলে পরমাণুর কেন্দ্রক অবস্থান করছে। আর এইটাকে একসঙ্গে বলা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। কি বলা হচ্ছে বাবা? নিউক্লিয়াস। অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন চলে এসো। সবচেয়ে হালকা মৌল কোনটা? সবচেয়ে হালকা মৌলের নাম এখানে দেওয়া আছে হাইড্রোজেন। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। যদি তুমি পিরিয়ডিক টেবিল দেখো, পর্যায় সারণী দেখো, দেখবে শুরু হচ্ছে আমাদের হাইড্রোজেন থেকে। হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা মৌল, হালকা গ্যাসীয় পদার্থ। এবং তারপরেই আমাদের রয়েছে এখানে হিলিয়াম। তারপরে কে আছে? তারপরে এখানে রয়েছে লিথিয়াম। ধাতুর মধ্যে যদি বলে তাহলে হবে লিথিয়াম। যদি গ্যাসীয় পদার্থ বা নর্মাল বলে হালকা মৌল, তাহলে হবে কি বাবা? না, হাইড্রোজেন। যদি বলে নিষ্ক্রিয় মৌল, সবচেয়ে হালকা নিষ্ক্রিয় মৌল, তাহলে হবে হিলিয়াম। সবচেয়ে হালকা মৌল হাইড্রোজেন, সবচেয়ে হালকা ধাতু তাহলে হবে লিথিয়াম। চলে এসো পরের প্রশ্ন। দেওয়া আছে এলপিজির পূর্ণ রূপ কি? এলপিজি মানে তোমরা জানো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। অনেকবার পরীক্ষায় দিয়েছে, পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এলপিজি। আর একটা আছে সিএনজি, এটা মানে হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আগের বারে মনে হয় পড়িয়েছি পার্ট 1 বা পার্ট 2তে, দেখে নেবে যে সিএনজি মানে হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এই এলপিজির প্রধান উপাদান হচ্ছে, মনে রাখবে, বিউটেন হচ্ছে এর প্রধান উপাদান। তার সঙ্গে প্রোপেন থাকে, ইথেন থাকে, এগুলো থাকে। এবং সিএনজির প্রধান উপাদান হচ্ছে মিথেন, এটাও কিন্তু মনে রাখবে। নেক্সট কোশ্চেন। স্যার কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করা হয় কোথায়? অপশন দেওয়া আছে আগুন নেভাতে, শ্বাস নিতে, রান্নার কাজে বা সার তৈরিতে। দেখো এখন তো বুঝতে পারছো এটা স্যার আগুন নেভাতে ইউজ করা হচ্ছে। এরকম সিম্বল দেখে বুঝবে। পরীক্ষার সময় কিরকম সিম্বল থাকবে? পরীক্ষার সময় এরকম ছবি তোমাকে দেবে না, তখন তোমাকে মনে রাখতে হবে। তো আগুন নেভানোর কাজে আমাদের ইউজ করা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। পরের প্রশ্নে চলে এসো। রক্তের সাদা কণিকার কাজ কি? সাদা কণিকা মানে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা মানে ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড কর্পাসেল। এর কাজ হচ্ছে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা, ইমিউনিটি পাওয়ার যোগানো। স্যার অক্সিজেন পরিবহন করা কার কাজ? এটা আগেরবারই বলেছিলাম পার্ট 2তে, যে আরবিসি বা লোহিত কণিকার কাজ হচ্ছে অক্সিজেনকে পরিবহন করা। রক্ত জমাট বাঁধা কার কাজ? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা, যাকে আমরা প্লেটলেট বলি। ঠিক আছে, এই 3 রকম রক্তকণিকা পাওয়া যায়, প্রত্যেকের কাজ বলে দিলাম। স্যার হরমোন তৈরি করা কার কাজ? এটাও বলে দিন। হরমোন তৈরি করে প্রোটিন থেকে কি মনে রাখবে হরমোন তৈরি হয়। পরের প্রশ্নে চলে এসো।
আর বিভিন্ন গ্রন্থি থেকে খরিত হয়, অন্তঃক্ষরা থেকে। মানুষের দাঁত কত প্রকারের হয় স্যার? মানুষের দাঁত 4 রকমের হয়। 4 প্রকারের হচ্ছে মানুষের দাঁত হয়। একটা হচ্ছে তোমার মনে রাখবে ইনসাইজার, নামগুলো পড়ে রাখবে, ইনসাইজার। একটা হচ্ছে ক্যানাইন, ইনসাইজার, ক্যানাইন, মোলার, আর হচ্ছে প্রিমোলার। এই 4 রকমের দাঁত মানুষের পাওয়া যাচ্ছে। দেখো সামনের দিকে যে দুটো দাঁত দেখতে পাচ্ছ এখানে, এই দুটো দাঁতকে বলা হচ্ছে বাবা ইনসাইজার। এবং তারপরে যে একটা এখানে দেখতে পাচ্ছ নীল রঙের, এটা হচ্ছে ক্যানাইন, এটা হচ্ছে ক্যানাইন। তারপরে যে দুটো দাঁত দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রিমোলার, প্রিমোলার। তারপরে যে 3টে দাঁত দেখতে পাচ্ছ এটা হচ্ছে মোলার। তাহলে এখানে হাফ পার্ট দেওয়া আছে, এদিকেও সেম ভাবে এখানে, এদিকে রয়েছে দুটো আমাদের ইনসাইজার, এখানে একটা ক্যানাইন, এই দুটো হচ্ছে তোমার প্রিমোলার, 3টে হচ্ছে মোলার। এরকমভাবে ওপরের আমাদের ওপরে হচ্ছে পাটির মধ্যেও এরকম দাঁত রয়েছে, মনে রাখবে। তাহলে আমাদের 4 রকমের দাঁত আছে। দন্ত সংকেতটা উপরে রাখবে। দন্ত সংকেত হচ্ছে ইনসাইজার 2/2 হয়, ঠিক আছে, ক্যানাইন 1/1 হয়, এবং তার সঙ্গে সঙ্গে প্রিমোলার 2/2 হয়, মোলার হচ্ছে 3/3 হয়। এটাকে পুরোটাকে 2 দিয়ে গুণ করতে হয়। এটা হচ্ছে মানুষের দন্ত সংকেত, এটা উপরে রাখো, ঠিক আছে। চলো, হ্যাঁ, আজকে একটুখানি মডারেট লেভেলের কোশ্চেন আছে, একটু হাই লেভেলের কোশ্চেন আছে, ঠিক আছে। তো 4-5টা সেট আমি করাবো। আগে দুটো সেট করিয়েছি, দুটো সেট ভালো করে দেখবে। আজকে 3 নম্বর সেট হচ্ছে, পরীক্ষার আগে আমি আরও দুটো সেট দিয়ে দেবো, তো ভালো করে কিন্তু করবে। লাস্ট সেটটা খুব টাফ হবে, ঠিক আছে। আর একটা মডারেট সেট দেবো, আর লাস্ট সেটটা একটু টাফ টাইপের দেবো। তাহলে যে প্রশ্ন আসবে, মানে কোশ্চেন যেগুলো আসবে মোটামুটি পেরে যাবে, ঠিক আছে। চলো, যকৃতের প্রধান কাজ কি? যকৃতের কাজ, যাকে আমরা লিভার বলি, এ হচ্ছে পিত্ত রস নিঃসরণ করে। অপশন নাম্বার কি হবে? ডি আমাদের সঠিক উত্তর হবে। এই যকৃতকে বলেছিলাম জৈব রসায়নাগার বলে। কি বলে? জৈব রসায়নাগার বলা হচ্ছে আমাদের পিত্ত যেখান থেকে নিঃসৃত হচ্ছে, যকৃৎ, তাকে বলা হচ্ছে। আর সবচেয়ে বড় গ্রন্থির নাম যদি জিজ্ঞেস করে, সবচেয়ে বড় গ্রন্থির নাম হচ্ছে যকৃৎ, মনে রাখবে। 1.5 কেজি, এটা আমি বলেছিলাম। পরের কোশ্চেন চলে এসো। স্যার, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে, এখানে অপশন অনুযায়ী 8 মিনিট। অ্যাকচুয়ালি লাগে 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ডের মতো সময় লাগছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে। ক্লিয়ার? তো মনে রাখবে। চলে আসো পরের প্রশ্ন। মানব দেহে রক্তের পরিমাণ কত? মানুষের দেহে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে রক্ত 5 থেকে 6 লিটার থাকে। একবারে পুরো 5 লিটার থাকে না, একটু বেশি থাকে, ঠিক আছে। তো 5 লিটার এখানে দেওয়া আছে, অপশানে 5 করলাম। এবং মনে রাখবে এর সঙ্গে মানুষের রক্তের পিএইচ এর মান পরীক্ষায় দিয়ে দেয়। পিএইচ এর মান 7.4 হয়, 7.4 এর আশেপাশে হয়, এবং এটা হচ্ছে একটু ক্ষারীয় প্রকৃতির হয়। মানুষের রক্ত একটু ক্ষারীয় প্রকৃতির। চলে এসো পরের প্রশ্ন। বলেছে বজ্রপাতের সময় কোন গ্যাস তৈরি হয়? উত্তর কি হবে? উত্তর হবে ওজোন। স্যার, কিভাবে তৈরি হচ্ছে ওজোন গ্যাস? O3 কিভাবে তৈরি হচ্ছে? ওজোন মানে হচ্ছে O3। দেখো, যখন বজ্রপাত হয়, এই অক্সিজেন O2 এটা ভেঙে যায়, O প্লাস ওতে দুটো অক্সিজেন পরমাণুতে ভেঙে যায়। এই যে বজ্রপাতের সময় তীব্র আলো তৈরি হয়, তীব্র তাপ শক্তি উৎপন্ন হয়, সেই তীব্র শক্তির জন্য এখানে অক্সিজেন ভেঙে গিয়ে O প্লাস ও তৈরি হয়। আর সেই একটা অক্সিজেন পরমাণু আবার অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে O3 বা ওজোন গ্যাস কিন্তু তৈরি করে ফেলে। তা মনে রাখবে বজ্রপাতের সময় ওজোন গ্যাস তৈরি হচ্ছে। নেক্সট কোশ্চেন চলে এসো। স্যার, ভিটামিন ডির অভাবে কী রোগ হয়? ভিটামিন খুব ভালো করে পড়বে, ভিটামিনের ক্লাস আমি করিয়েছি, 1 মাস মতো আগে করিয়েছি, দেখে নেবে। তো ভিটামিন থেকে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। ভিটামিন ডি রিকেট রোগ তৈরি করছে বাচ্চাদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে হচ্ছে রিকেট। যদি বলে ভিটামিন ডি এর অভাবে বয়স্ক লোকেদের কী রোগ হয়, বয়স্কদের ক্ষেত্রে, তাহলে বয়স্কদের ক্ষেত্রে মনে রাখবে অস্টিওপোরোসিস বা অস্টিওম্যালেশিয়া। অস্টিওপোরোসিস বা মনে রাখবে অস্টিওম্যালেশিয়া রোগটা হচ্ছে। স্যার, স্কারভি রোগ, স্কারভি রোগ হচ্ছে ভিটামিন সি এর অভাবে ঘটছে। স্যার, বেরিবেরি হচ্ছে ভিটামিন B1, ভিটামিন B1 এর অভাবে হচ্ছে। স্যার, অ্যানিমিয়া বা রক্তাল্পতা ভিটামিন B6 এর অভাবে হয়, একটা ভিটামিন B12 এর অভাবে হয়। অপশন অনুযায়ী দেখে নেবে। আর এইগুলোর প্রত্যেকটার কেমিক্যাল নেম পড়বে, রাসায়নিক নাম। চলে এসো পরের প্রশ্ন। বলেছে সূর্যের শক্তির উৎস কি? এই যে সূর্যের মধ্যে এত বিশাল পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে, বিশাল আলো আলো দিচ্ছে, তাপ শক্তি দিচ্ছে, এর কারণ কি? এর কারণ হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, যাকে বাংলায় আমরা বলি নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, এখানে হাইড্রোজেন পরমাণু পাওয়া যায়। এই হাইড্রোজেন দুটো যুক্ত হয়ে হিলিয়াম তৈরি করে আর প্রচণ্ড পরিমাণে শক্তি উৎপন্ন হয়। এর জন্য এর নাম হচ্ছে সংযোজন বিক্রিয়া, মনে রাখবে। নেক্সট কোশ্চেন চলে এসো। তাপমাত্রা মাপার যন্ত্র কি? তাপমাত্রা মাপার যন্ত্র, একদম সোজা প্রশ্ন, থার্মোমিটার হয়ে যাবে সঠিক উত্তর। থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা মাপা হচ্ছে, মনে রাখবে, ঠিক আছে। আর এখানে ব্যারোমিটারের সাহায্যে বলে দিয়েছি বায়ুর চাপ মাপা হচ্ছে। অ্যানিমোমিটারটা অপশানের মধ্যে বলেছি বলতে, কমেন্টের মধ্যে, এটা আমাকে কমেন্টে বলবে। আর হাইগ্রোমিটার, হাইগ্রোমিটার দিয়ে কি মাপা হচ্ছে? বায়ুর আর্দ্রতা। বায়ুর আর্দ্রতা মাপা যন্ত্র হচ্ছে হাইগ্রোমিটার। নেক্সট প্রশ্নে চলে এসো। সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থের নাম কি? সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ কিন্তু কোনো ধাতু নয়, ও হচ্ছে অধাতু। অধাতু হচ্ছে হীরা।
হিরে হচ্ছে সবচেয়ে কঠিন পদার্থের মধ্যে পড়ছে এবং হিরে হচ্ছে তাপের সুপরিবাহী, তড়িতের কুপরিবাহী, এবং হিরের মধ্যে আলোর একটা ধর্ম ঘটে, মনে রাখবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য হিরে কিন্তু চকচক করছে, এর নাম হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। পরের প্রশ্নে চলে এসো। স্যার কপার সালফেটের রং কি হয়? কপার সালফেট বা কিউপ্রিক সালফেট যাকে আমরা বলি CuSO4 বলি, 5H2O বলি, এর নাম হচ্ছে তুতে, যার রং হচ্ছে নীল। অপশন নাম্বার বি সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে এসো। স্যার মানুষের চোখের রংকে নির্ধারণ করে, দেখবে মানুষের চোখের বিভিন্ন টাইপের রং হয়, কারোর রং হচ্ছে ব্রাউন হয়, ঠিক আছে, কারোর রং নীল হয়, তাই তো বিভিন্ন টাইপের চোখের রং পাওয়া যায়। তো এই চোখের রংকে যে নির্ধারণ করে তার নাম হচ্ছে আইরিস। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। চোখের একটা ক্লাস করিয়েছি, দেখে নেবে যে চোখের বিভিন্ন অংশের নাম, তাদের কাজ, সেখান থেকে প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন সব করিয়েছি, চোখ পুরো দেখিয়েছি প্র্যাকটিক্যালি। তো দেখবে একবার, ক্লাসটা আপলোড হয়ে গেছে, দেখে নেবে। চলে এসো পরের প্রশ্ন। ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে, ম্যালেরিয়া রোগ থেকে ভালো করে পড়বে, প্রশ্ন এখান থেকে দেবে। তো ম্যালেরিয়া রোগের যে জীবাণু বহন করছে তার নাম কি? তার নাম হচ্ছে মশা। কি মশা স্যার? স্ত্রী অ্যানোফিলিস মশা। স্ত্রী অ্যানোফিলিস মশা হচ্ছে ম্যালেরিয়া রোগের জীবাণুকে বহন করছে। স্যার ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম কি? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স স্যার, প্লাজমোডিয়াম, মনে রাখবে ভাইভ্যাক্স। হ্যাঁ, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স হচ্ছে প্রধান জীবাণু। স্যার এটা কি বলে? এটা কি ছত্রাক, ভাইরাস নাকি কি হবে? এটার নাম হচ্ছে আদ্য প্রাণী, যাকে আমরা বলি প্রোটোজোয়া। এর নাম হচ্ছে আদ্য প্রাণী প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। চলে এসো পরের প্রশ্ন। বাতাসে অক্সিজেনের পরিমাণ কত? আমাদের বায়ুমণ্ডলের মধ্যে, মানে ট্রোপোস্ফিয়ারের বায়ুমণ্ডলের মধ্যে কত পরিমাণে অক্সিজেন আছে? এখানে অপশন অনুযায়ী আছে 21%, বইতে দেওয়া আছে 20.98%। তো অপশন এ আমার সঠিক উত্তর। স্যার 78% কি আছে জানো? 78% নাইট্রোজেন আছে, মনে রাখবে। আর কার্বন ডাইঅক্সাইড পরীক্ষায় দিয়ে দিতে পারে, 0.03% কার্বন ডাইঅক্সাইড আছে, এটাও তুমি মনে রাখবে। চলে এসো পরের প্রশ্ন। স্যার প্রথম মানুষ যিনি চাঁদে পা রেখেছিলেন, প্রথম মানুষের নাম কি? 3 জন গিয়েছিলেন, নীল আর্মস্ট্রং, এডউইন অল্ড্রিন আর মাইকেল কোলিংস। তো প্রথম যিনি পা রেখেছিলেন তার নাম হচ্ছে নীল আর্মস্ট্রং। অপশন নাম্বার বি সঠিক উত্তর। আর একজনের নাম দেখতে পাচ্ছ, ইউরি গ্যাগারিন, ঠিক আছে, ইনি হচ্ছে প্রথম মহাকাশচারী। প্রথম মহাকাশচারী মানে চাঁদে যায়নি কিন্তু মহাকাশে গিয়েছিলেন, প্রথম মহাকাশচারী, তার নাম হচ্ছে ইউরি গ্যাগারিন, মনে রাখবে, ঠিক আছে। প্রথম ভারতীয় মহাকাশচারী যদি বলে তার নাম হচ্ছে রাকেশ শর্মা, ঠিক আছে, রাকেশ রোশন না, রাকেশ শর্মা, মনে রাখবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে শীতল স্তরের নাম কি? পৃথিবীর বললাম যে উপরে বায়ুমণ্ডলের স্তর আছে, পরিবেশ থেকে পরীক্ষা প্রশ্ন দিচ্ছে, ভালো করে পড়বে। তাহলে পৃথিবীর ওপরে বায়ুমণ্ডলের স্তর আছে, ট্রোপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এরকম রয়েছে। তো সবচেয়ে শীতল স্তরের নাম হচ্ছে মেসোস্ফিয়ার। 3 নম্বর স্তরটার নাম হচ্ছে মেসোস্ফিয়ার। অপশন নাম্বার আমাদের ডি সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট প্রশ্ন। স্যার নিউটনের প্রথম গতিসূত্রকে কার সূত্র বলা হয়? নিউটনের 3টে গতিসূত্র রয়েছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। প্রথম গতিসূত্র থেকে আমরা জড়তা বা জাড্যের ধারণা পাই, তাহলে অপশন এখানে হয়ে যাবে জড়তা সূত্র পাচ্ছি, আর বলের সংজ্ঞা পাচ্ছি, বলের সংজ্ঞা, ঠিক আছে, দুটো মনে রাখবে। বলের সূত্র যেটা F=ma হয়, এই বলের সূত্র পাচ্ছি আমরা দ্বিতীয় সূত্র থেকে, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের পরিমাপ করতে পাচ্ছি বা বলের সূত্রটা পাচ্ছি। ক্রিয়া প্রতিক্রিয়া ধারণা, এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা পাচ্ছি, এটাও মনে রাখবে। নেক্সট প্রশ্ন। স্যার চুম্বক ক্ষেত্রের একক কি? চুম্বক ক্ষেত্র, দেখো কোনো চুম্বকের চারপাশে একটা অঞ্চল জুড়ে তার চুম্বক ক্ষেত্র একটা বিস্তার থাকে, এই অঞ্চলকে আমরা বলি চুম্বক ক্ষেত্র, তার একক হচ্ছে টেসলা। অপশন নাম্বার এ আমার সঠিক উত্তর। স্যার নিউটন বলের একক, নিউটন হচ্ছে বলের এসআই একক, জুল হচ্ছে কার্য বা শক্তির এসআই একক, ওহম স্যার রোধের একক, এগুলো একটু পড়ে রাখবে। নেক্সট প্রশ্ন। শব্দ তরঙ্গের প্রকৃতি কি হয়? শব্দ তরঙ্গের প্রকৃতি হচ্ছে অনুদৈর্ঘ্য হয়, অনুদৈর্ঘ্য এবং হচ্ছে স্থিতিস্থাপক হয়, অনুদৈর্ঘ্য আর স্থিতিস্থাপক প্রকৃতির হচ্ছে। স্যার আলোক তরঙ্গ কেমন হয়? আলোক তরঙ্গ হচ্ছে তির্যক তরঙ্গ হয়। আলোক তরঙ্গ কি হচ্ছে বাবা? তির্যক তরঙ্গ হচ্ছে, পড়ে রাখবে। তার সঙ্গে এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হচ্ছে, তির্যক প্লাস তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, আলোক তরঙ্গ, এটাও তোমরা কিন্তু পড়ে রাখবে, ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেনে চলে এসো। পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান কত? পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশন বি আমাদের সঠিক উত্তর। এটা যদি তোমাকে সিজিএসে বলে তাহলে 980 হয়ে যাবে, বা অনেক বইতে 981 লেখা আছে, এটা হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখে নেবে কিসে দেওয়া আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে 9.8 আর 980 হলে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। চলে এসো পরের প্রশ্ন। স্যার বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কি? বিদ্যুৎ শক্তি, আমাদের যে বাড়িতে যে এনার্জি মিটার লাগানো আছে, ছবিতে দেখতে পাচ্ছ এরকম এনার্জি মিটার বাড়িতে লাগানো আছে প্রত্যেকের, এর মধ্যে যে ইউনিট ওঠে সেই ইউনিটটা ওঠে আমাদের বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি হিসেবে, এবং তার একক হচ্ছে কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট ঘন্টা, এবং এটাকে আমরা বলি বিওটি। এটা মানেই হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট, মানে
এক ইউনিট, 1 কিলোওয়াট ঘন্টা মানে 1 ইউনিট, ঠিক আছে। চলে এসো, ঠিক আছে। গ্রাফাইট কোন মৌলের রূপ? গ্রাফাইট একদম সোজা প্রশ্ন। কার্বনের রূপভেদ, কার্বনের রূপভেদ হচ্ছে গ্রাফাইট, কার্বনের রূপভেদ হচ্ছে হিরে, কার্বনের রূপভেদ হচ্ছে চারকোল। তাহলে কার্বনের এত অনেক রূপভেদ পাওয়া যাচ্ছে। ফুলারিন কার্বনের রূপভেদ, তাহলে কার্বনের ইম্পর্টেন্ট, কার্বনের বিভিন্ন রূপ আছে, ঠিক আছে। আচ্ছা কার্বনের স্যার কার্বনের যোজ্যতা কত হয়? পড়ে রাখবে, কার্বনের যোজ্যতা হচ্ছে 4 হয়। কার্বনের যোজ্যতা কত হচ্ছে? 4 হচ্ছে। আচ্ছা কার্বনের একটা আইসোটোপ আছে, যে আইসোটোপ দিয়ে আমরা গাছের বয়স, পাথরের বয়স, জীবাশ্মের বয়স বার করতে পারি। সেই আইসোটোপের নাম হচ্ছে C14। কার্বন 14-6 আইসোটোপের মাধ্যমে এই বিভিন্ন মানে বস্তুর বয়স নির্ণয় করা যায়, রেডিও কার্বন ডেটিং বলা হয়। নেক্সট প্রশ্ন, স্যার মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছেন কোন বিজ্ঞানী? মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছেন আর কেউ নয়, আমাদের আইজ্যাক নিউটন। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, স্যার পেনিসিলিন আবিষ্কার করেছেন কোন বিজ্ঞানী? পেনিসিলিন আবিষ্কার করেছেন আলেকজান্ডার ফ্লেমিং। এটার নাম হচ্ছে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক। প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক যদি জিজ্ঞেস করে পরীক্ষায় কি বলবে? পেনিসিলিন। প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক, প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক হচ্ছে পেনিসিলিন। কোন রোগের দেয়া হয়? কমেন্ট বক্সের মধ্যে বলবে। বা কি থেকে তৈরি হয়? কি থেকে তৈরি হয় বলে দিই, ইস্ট থেকে। ইস্ট থেকে তৈরি হচ্ছে, ঠিক আছে। কোন রোগে দেওয়া হয় বলবে? অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। চলে এসো পরের কোশ্চেন, ওজোন স্তর কোন স্তরে অবস্থিত? এটা প্রথমের দিকে কোশ্চেনে বলেছিলাম, ওজোন স্তর পাওয়া যায় স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে, যেটা কিনা সূর্য থেকে আমাদের ইউভি রশ্মি আসছে, ইউভি রশ্মিকে পৃথিবীতে আসতে দিচ্ছে না। নেক্সট কোশ্চেন বলেছে পিএইচ স্কেলের মান কত থেকে কত পর্যন্ত হতে পারে? পিএইচ স্কেল এরকম পাওয়া যায়, সে স্কেলের মধ্যে 0 থেকে 14 পর্যন্ত ঘর কাটা থাকে, এবং 7 নম্বর হচ্ছে নিউট্রাল বা প্রশম দ্রবণ। 7 থেকে যত কমতে কমতে যাবে তত তার অ্যাসিডিক নেচার বাড়বে, আম্লিক ধর্ম বাড়বে, আর 7 থেকে 14 পর্যন্ত যত তুমি বাড়তে যাবে তত ওপরের দিকে উঠবে, তত তার ক্ষারীয় ধর্ম বাড়বে, ঠিক আছে। তাহলে এখানে 0 থেকে 14 পর্যন্ত দাগ কাটা থাকে, অপশন সি। পরের প্রশ্ন, তাপমাত্রার স্যার এসআই একক কি? তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন। কেলভিন, এখানে ডিগ্রি থাকে না। আর যদি সিজিএসএ বলে, সিজিএসএ বলবে ডিগ্রি সেলসিয়াস আসবে, ডিগ্রি সেলসিয়াস হবে। ফারেনহাইট হচ্ছে তোমার এফপিএস একক হচ্ছে ফারেনহাইট, এটা ডিগ্রি ফারেনহাইট হয়, কিন্তু কেলভিনের ডিগ্রি থাকে না, মনে রাখবে। পরের প্রশ্নে চলে এসো, স্যার কাজের সূত্র কি? কাজের ফর্মুলা, কার্যের ফর্মুলা। কার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ হয়, এখানে সরণ নেই, বল ইন্টু দূরত্ব আছে, তাহলে অপশন এ আমার সঠিক উত্তর, বল ইন্টু দূরত্ব। স্যার কার্যের একক কি হয়? কার্যের সিজিএস একক হচ্ছে, মনে রাখবে, আর্গ হয়, আর্গ হচ্ছে কার্যের সিজিএস একক। স্যার কার্যের এসআই একক একটু আগেই বললাম, এসআই একক হচ্ছে জুল হয়, এসআই একক হচ্ছে জুল হয়, মনে রাখবে। 1 জুল মানে 10⁻7 আর্গ হয়, এটাও তোমরা মনে রাখবে, 1 জুল মানে 10⁻7 আর্গ। নেক্সট প্রশ্নে চলে এসো, স্যার সাধারণ লবণের রাসায়নিক নাম কি? সাধারণ লবণ বাড়িতে আমরা যে ইউজ করি তার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, NaCl যার সংকেত, NaCl সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এটা একটা আয়নীয় যৌগ। পরের প্রশ্নে চলে এসো, তো আজকে আমরা 50টা কোশ্চেন করলাম, 50খানা শুধু কোশ্চেন করিনি, তার থেকে যে পয়েন্টগুলো বেরোয় সেগুলোও বলেছি। তাহলে টোটাল তোমরা দেখবে 100-এর উপর কোশ্চেন চলে গেছে। একটা কোশ্চেন যদি আমি দুটো করেও বলি তাহলে 50 প্লাস ইন্টু 2 করে দেবে, 100 প্লাস কোশ্চেন হয়ে গেছে। এরকম করে আমি 3 নম্বর পার্ট করালাম, এরকম করে আরও 2টো পার্ট করানোর ইচ্ছা আছে। যদি তোমরা চাও কমেন্ট বক্সের মধ্যে বলবে স্যার পরের পার্ট চাই, নেক্সট পার্ট চাই, নেক্সট পার্ট বলে লিখবে, বা 4 নম্বর পার্ট বলে লিখবে, তাহলে আমি পরের পার্টটা অবশ্যই পরীক্ষার আগে নিয়ে আসবো। দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ।